প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বাগা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তো নিয়মিত কিছুটা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যুক্তরাষ্ট্রের যেটা আমরা যারা ইমিগ্রেন্ট, আমরা আমাদের পরিবার বা নিয়মিত অভিবাসী হয়ে আসেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আলোচনা করতেছি। মার্কিন নাগরিকত্ব নেওয়ার যে নাগরিকত্ব পরীক্ষাটা একটা নোটিফিকেশনে এটা এই মাসে আগামী মাস থেকে পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা বিরাট, এই পরিবর্তনটা ব্যাপক। তো আমি শুরুতেই বলে নেই যে এটা আমরা সবাই জানি যে জন্মসূত্রে যারা নাগরিক না আমেরিকার, তারা একটা নাগরিকত্ব গ্রহণের একটা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, ন্যাচারালাইজেশন প্রসেস। এই প্রসেসের একটা শেষ ধাপ হচ্ছে যে আপনি লিখিত একটা মৌখিক পরীক্ষা, এই পরীক্ষা যেতে হবে। সেখানে লেখারও একটা বিষয় থাকে, বিভিন্ন প্রশ্নের উত্তরও থাকে, আপনি ইংরেজি জানেন কিনা। সো এই পরীক্ষার মধ্য দিয়ে এটাকে তারা সিভিক্স পরীক্ষা বা নাগরিকত্ব পরীক্ষা নামে অবহিত করে থাকেন। একটা নির্দিষ্ট প্রশ্নমালা থেকে সেখানে উত্তর দেওয়া হয়। সো এটা খুব একটা কঠিন কোনো সময় ছিল না। আমি নিজে বা আমাদের মতো অনেকেই নাগরিক হয়েছেন এবং লেখাপড়া করে আসছেন। কেউ লেখাপড়া ততটা করেন নাই। 90 দশকের শেষের দিকে আমি যখন পরীক্ষা নেই, তখন পরীক্ষাটা দিলাম, তখনও কিছু কিছু একটা ভীতি কাজ করতো যে কি প্রশ্ন করবে, অনেকগুলো প্রশ্ন। কিন্তু এগুলা সিনেটর কে, চিফ জাস্টিস কে, এই ধরনের কিছু প্রশ্ন। তো আমেরিকার কিন্তু আপনি যদি মানুষজনকে জিজ্ঞেস করেন, সে তার চিফ জাস্টিস কে, তার এলাকার সিনেটর কে, এগুলো নামই বলতে পারবে না। কিন্তু যারা ন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব পরীক্ষা দিয়ে তারা এটা জেনে নিতে হয় প্রয়োজনে। এবং আমরা যারা বাইরে থেকে আসি, আমেরিকার বিভিন্ন বিষয়, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি বা এই সমস্ত বিষয় আমরা অনেকটাই সচেতন থাকি। আমি বিশেষ করে দেখেছি যে বাংলাদেশের মানুষ, ভারত, বাংলাদেশ বা আমাদের উপমহাদেশের মানুষ এইসব ব্যাপারে প্রচুর জ্ঞান রাখেন। তো এটা কখনোই সমস্যা ছিল না। কিন্তু দিন তো আর সবসময় সমান যায় না। এটার একটা বিরাট পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা হচ্ছে যে 2008 সালের দিকে একটা নতুন প্রশ্নমালা ঠিক করা হলো, যে এই প্রশ্নমালায় ঢেলে সাজানো হলো। তো তখনই এটা সমালোচনার মুখে পড়েছে যে আগের যে অবস্থা এটার থেকে এটা কঠিন। তারপরে 2020-এ আরেকটা প্রশ্নমালা, কিন্তু 2020-এর প্রশ্নটা একটু জটিল। সেই প্রশ্নমালা করে তারা বললেন যে ইমিগ্রেশন বিভাগ এটা আপডেট করা হচ্ছে। তো নাগরিক আন্দোলনের নেতারা বা ইমিগ্রেশন নিয়ে যারা সবসময় কথা বলেন, তারা এটা নিয়ে প্রতিবাদ জানানো হলে এটা বাইডেন প্রশাসন আমরা নজরে রাখবো সালে, এবং সেটা কার্যকর হয় নাই। সেই 2008 সালের যে নাগরিকত্বের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র অনুযায়ী নাগরিকত্ব পরীক্ষাটা নেওয়া হচ্ছিল। এবং বিশ্বাস করবেন না করবেন, আমার মা তেমন লেখাপড়া করে আসে নাই, ওই প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েই এবং ইংরেজিতে তিনি অনেকদিন থাকলে, বয়স বেশি হলে আপনি ইংরেজি না জেনেও ডাক্তারি সনদ দিয়ে একটা নিয়ম ছিল, ওই নিয়মে না গিয়ে নিয়মিত পরীক্ষা দিয়েই আমার মা সেই সিটিজেনশিপ পরীক্ষাটা পাশ করেন। তার আমি বলতেছিলাম যে এটা বলা হলেও সেটা অপেক্ষাকৃত সহজ ছিল। কিন্তু এইবার একটা দ্রুত পরিবর্তন আসতেছে। অক্টোবরের 20 তারিখ থেকে নতুন প্রশ্নমালায় পরীক্ষা দিতে হবে। অক্টোবরের 20 তারিখের পরে যারা অ্যাপ্লাই করবেন তারা নতুন প্রশ্নমালায়, তার N-400 নামে একটা আবেদনপত্র আছে যারা নাগরিকত্বের জন্য আবেদন করেন। এই N-400 যারা 20 অক্টোবরের মধ্যে জমা দিবেন, তারা আগের প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন। আমার এই ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন জরুরি। যারা নাগরিকত্ব অর্জনের অন্যান্য যোগ্যতা পরিপূর্ণ করেছেন, আমি মনে করি তাদের উচিত হবে দ্রুতই 20 অক্টোবরের আগেই তাদের আবেদনপত্রটা ফাইল করে রাখা। তারা আগের প্রশ্নপত্র পরীক্ষা দেওয়া সম্ভব হবে। এবং 20 অক্টোবরের পরে যারা নাগরিকত্বের আবেদন করবেন তারা নতুন প্রশ্নপত্রে, এই নতুন প্রশ্নপত্রটা বেশ জটিল, অনেকগুলো প্রশ্নের উত্তর আমাকেও হিমশিম খেতে হয়েছে। এবং আমি একাধিক প্রশ্ন আমি আমার এই আমেরিকায় জন্ম, এখানকার বিশ্ববিদ্যালয়ে পাশ করা তাকেও জিজ্ঞেস করেছি, তাকেও দেখলাম বেশ হিমশিম খেতে হয়েছে। তো নতুন পরীক্ষায় 10টার মধ্যে 6টা প্রশ্নের উত্তর দিলেই হতো। নতুন পরীক্ষায় 12টা সঠিক উত্তরের মাধ্যমে নতুন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, যা আগের তুলনায় 6টা ছিল তার দ্বিগুণ হয়ে গেল। পরীক্ষার প্রশ্ন ব্যাংক আগে 100টা প্রশ্ন ছিল, এখন 128টা প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো থেকে আপনি উত্তর দিতে পারবেন এবং মোট 20টা প্রশ্ন থেকে সেই ঠিক উত্তরটা দিতে হবে। 12টা সঠিক আনসার যদি হয় তা আপনি নাগরিকত্ব পাবেন। এখানে সামান্য একটু ব্যতিক্রম আছে, যারা
ধরেন 65 বছরের বেশি বয়স্ক এবং টানা 20 বছরের মতো আমেরিকায় আছেন স্থায়ী বাসিন্দা হিসাবে, তাদের জন্য একটা শর্ট লিস্ট আছে, 10 প্রশ্নের একটা সংক্ষিপ্ত, সেই 10 প্রশ্নের উত্তর দিয়ে তারা মানে 6টার উত্তর দিলে তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু অন্যান্যদের জন্য এই কঠিন মানে 128টা USCIS যেটা ইমিগ্রেশন ওয়েবসাইট, তাদের মানে ওয়েবসাইটে দেওয়া আছে এখনই 128টা প্রশ্ন। এই নাগরিকত্ব পরীক্ষার জন্য যে 2008 সালের সংস্করণটা চালু ছিল বাইডেন প্রশাসন, এটা 2020 সালের সে নতুন যে সংস্করণ ইন্ট্রোডিউস করার কথা ছিল সেটা বাতিল করে দেন। তো এটার মূল কারণটাই ছিল যে এটা একটা বাড়তি জটিলতা, নাগরিকত্ব প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় একটা বাধার সৃষ্টি করা হচ্ছে সেটা বলা হচ্ছিল। কিন্তু এখন USCIS যেটা আবার ইমিগ্রেশন বিভাগ যেটা বলতেছে এবং সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগের মানে 75% প্রশ্নই আছে, কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুরনো পরীক্ষা প্রশ্ন করা হয়তো, যেমন একটা উদাহরণ দিতে পারি, দ্য আইডিয়া অফ সেলফ গভর্নমেন্ট ইজ ইন দ্য ফার্স্ট 3 ওয়ার্ডস অফ দ্য কনস্টিটিউশন, হোয়াট আর দিস 3 ওয়ার্ডস? এই প্রথম 3 শব্দটা কি ছিল সংবিধানের? নতুন সংস্করণে এই একই প্রশ্নকে রূপান্তর করে জিজ্ঞাসা করা হচ্ছে, দ্য US কনস্টিটিউশন স্টার্টস উইথ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিপুল, হোয়াট ডাজ উইথ দ্য পিপুল মিন? এই যে উইথ দ্য পিপুল, এটা কি মিন করে? এখন এইটার উত্তর তো একজন মানে একভাবে দিতে পারে, কিন্তু মূল উত্তরটা যদি সঠিক হয় তারা নেবে। উত্তরটা নিজেকেই বলতে হবে। উইথ দ্য পিপুল means that the authority of the government comes from the people themselves, not from a king, from the monarch or external power. মানুষের জনগণের মধ্য থেকে যে ক্ষমতা আসে এইটাই সংবিধানে নিশ্চিত করা হচ্ছে, এটা আপনাকে বলতে হবে। আগের প্রশ্ন ছিল যেমন what do you call the first 10 amendments of the constitution? প্রথম 10টা সংশোধনী কি? নতুন সংস্করণে সেই একই বিষয়টাকে প্রশ্ন করে এটা বলা হচ্ছে যে what does the বিল অফ রাইট, এই বিল অফ রাইট কিভাবে প্রটেক্ট করা আছে, এটা এইসব বিষয়টা এখন তো মানে কঠিন হয়ে দাঁড়াবে। হু ইজ ইন দ্য চার্জ অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এটা একদম মানে একটা সহজ প্রশ্নকে একটা ঘুরিয়ে দিয়ে বলা হয়েছিল 8 সালে এইভাবে একটা উত্তর দেওয়া হবে। এখন বলা হচ্ছে হুইচ ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট ইজ দ্য প্রেসিডেন্ট ইন চার্জ অফ, মানে উত্তরটাই হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু ওই যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান প্রেসিডেন্ট, এটাকে একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হলো। এবং মানে এই যে কিছু প্রশ্ন নতুন ভাবে সাজানো হয়েছে, যেমন সব পুরুষদের সিলেক্টিভ সার্ভিসে নিবন্ধন করতে হয়। এখন প্রশ্ন করা হচ্ছে নতুন প্রশ্নে যে পুরুষদের সিলেক্টিভ সার্ভিসে নিবন্ধন করা কেন গুরুত্বপূর্ণ, একটি কারণ উল্লেখ করেন। তো সেটা কি হবে, মানে সেটাকে আপনাকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে ইংরেজিতে, আপনাকে শিখে যেতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। নতুন প্রশ্নগুলো আছে, যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার ধরন কি, লাইফ, লিবার্টি অ্যান্ড পার্সুট অফ হ্যাপিনেস কথাগুলো কোন নথিতে আছে, প্রেসিডেন্ট কেন কেবল 2টি মেয়াদের জন্য দায়িত্ব পালন করেন, এগুলো আপনি এক্সপ্লেনেশন দিতে হবে প্রশ্নগুলাতে। ইলেকটোরাল কলেজ কেন গুরুত্বপূর্ণ? আমরা জানি আমেরিকার নির্বাচন, সেখানে ইলেকটোরাল কলেজ প্রায় নির্বাচন আসলে আমরা আলোচনা করি, এই ইলেকটোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন, এটা কেন গুরুত্বপূর্ণ আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে। 10th অ্যামেন্ডমেন্ট বা 10ম সংশোধনের উদ্দেশ্যটা কি ছিল? ফেডারেল ট্যাক্স আপনাকে কেন দিতে হয়? আমেরিকার যে বিপ্লব বা গৃহযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনি উল্লেখ করেন, এই যে স্লেভারি। আরেকটা প্রশ্ন আমি নতুন জায়গায় দেখলাম, এটা একটা ল্যাটিন শব্দ, এটা বলবে এটার মানে কি? এটা শুরুতে আমি জানতাম না, আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েকে জিজ্ঞেস করি, তাকেও দেখলাম মানে এটা খোঁজাখুঁজি করে আমাকে উত্তর বের করতে হলো। ই প্লোরিভিয়াস ওনাম এর অর্থ কি? মানে আমরা বহুত্ববাদ, বিভিন্ন জায়গা থেকে এসে আমরা এটা যুক্ত হয়েছে। মুদ্রা কথা আমি এটা বোঝানোর চেষ্টা করছি, আমার উচ্চারণটাও ওই ল্যাটিন শব্দটা ঠিক হয় নাই, আমি বোঝানোর চেষ্টা করছি এটা কঠিন অবস্থা। নতুন সংস্করণে আবার যে নতুন প্রশ্ন দেখলাম যে সেখানে মানে ভৌগোলিক সীমানার ব্যাপারে প্রশ্নটা পাল্টে দেওয়া হয়েছে, যেমন কানাডা মেক্সিকোর সীমান্তবর্তী রাজ্যের নাম কি, যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী বা মহাসাগরের নাম কি, এগুলো একটা সহজ প্রশ্ন ছিল, কিন্তু এগুলোকে বাদ দেওয়া হয়েছে। এই মৌলিক প্রশ্ন ছিল যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট কি? আমরা জানি যে আমেরিকায় মুক্ত কথার দেশ, মুক্ত বুদ্ধির দেশ, সেখানে যে কোনো কিছু মুখ খুলে বলা যায়। আমেরিকায় এসে এই কথাটাই সবাই শুরুতে শিখেন ইমিগ্রেন্টরা। সেই প্রশ্নটাও ছিল
যে এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা সুরক্ষিত, কিন্তু এই প্রশ্নটা এখন আর নতুন প্রশ্নপত্র প্রশ্নমালায় নেই। তারপরে গৃহযুদ্ধের কারণ কি ছিল, এই যে দাসপ্রথা, দাসদের প্রতি শোষণ, এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। তো এগুলো পড়তে গিয়ে ইমিগ্রেন্টরা অনেক বিষয় জানতেন, ইতিহাসের নিষ্পেষিত হয়েছেন, দাসপ্রথা নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। তো এইসব খুব সতর্কভাবেই আমার মনে হয় বাদ দেওয়া হয়েছে। আপনাকে আগের প্রশ্ন ছিল যে ন্যাশনালি কয়েকটা ছুটির নাম বলেন, তো সেখানে উদারনৈতিক বিভিন্ন ছুটির নাম, সেই মে দিবসের ছুটির নাম, এটা ওইটা বলতে পারতাম। জুন 10, এটা একটা সাম্প্রতিক সময়ে সংযুক্ত হওয়া, এটা বর্ণ বৈষম্য বিরোধী একটা আন্দোলনের ডেডিকেশনের একটা ডে অবজার্ভ করা হয় জুন মাসে, কিন্তু এটাও এখন আর প্রশ্নপত্রের উত্তর হিসাবে সঠিক থাকতেছে না। তো এটা যদি আমরা একটা সাধারণভাবে বলি যে নতুন নাগরিকত্বের এই পরীক্ষাটা আরো বেশি বিস্তারিত করা হয়েছে, কঠিন এবং আমার মনে হয় বেশ সময় সাপেক্ষ। এটা অনেক অভিবাসীদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যারা ইংরেজিতে দক্ষতা সীমিত তাদের জন্য কিছুটা কঠিনই হবে। আমি ভয় দেখাইতে চাই না, কিন্তু বেশ প্রস্তুতি নিতে হবে। এখন যাদের সুযোগ আছে তারা যেন দ্রুত আবেদনটা করে নেন। তবে USCIS বলতেছে যে এই সংস্কার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংবিধান ও মূল্যবোধের প্রতি নাগরিকদের জ্ঞানকে আরো গভীর করবে। হয়তোবা তারা নিশ্চয়ই স্টাডি করেছে, এটা ইমিগ্রেশন আটকে দেওয়ার জন্য কিছু না, যে এইসব জানার জন্য আরো বেশি লেখাপড়া করতে হবে, আরো বেশি বিশ্লেষণাত্মক লেখা পড়তে হবে, ইতিহাসের গভীরে যেতে হবে, সমাজের গভীরে যেতে হবে, সংবিধানের গভীরে যেতে হবে। কিন্তু এটা যে যারা ইংরেজি ভাষী না তাদের ইংরেজি জেনে এটা করাটা একটু সময় সাপেক্ষ লাগবে, কিন্তু এটার জন্য তো আর থেমে থাকবে না। কঠিন সময়ে মানুষ অতিক্রম করেছে। আমি মনে করি যখন এই সহজ ব্যবস্থাটা বিরাজমান আছে, যাদের সুযোগ আছে তারা যেন দ্রুত যায়। আর ভবিষ্যতে এই পরিবর্তনটা কোন প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, যে রাজনৈতিক ক্ষমতারও বদল হয়, আমরাও দেখবো। তবে আমার কাছে আপাতত মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশি অভিবাসী যারা আছেন অনেকেই পারিবারিক ইমিগ্রেশনে আসতেছেন, যাদের ইংরেজি জ্ঞান সীমিত। আমরাও কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেও এখানে হিমশিম খেতে হয়েছে, এবং এখনো আমাদের ইংরেজি ভালো না হলে হয়তো বুঝি, কিন্তু যারা নতুন আসেন এটা খুবই স্বাভাবিক। লেখাপড়া যারা মানুষ আসলেও তাদের 3 বছর 5 বছরে যে সবকিছু এখানে আমেরিকার জেনে যাবেন, এটা একটু কঠিন। জীবনের আসলে কাজের সংগ্রাম এর মধ্যে, কিন্তু এইসব থামবে না। আমি আজকে মুদ্রা কথা এইসব নিয়ে আরো আলোচনা পরে করব। আপনারা যদি আমার শোটা ভালো লাগে, আমরা একটু এলোপাতাড়ি কথা বললাম, কিন্তু আমি এই বিষয়টা যদি আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন, নতুন যে প্রশ্নমালা এটা সবে জাস্ট লোড করা হয়েছে ওয়েবসাইটে, আপনারাও দেখে নিতে পারেন। আর যদি এই ব্যাপারে দেখা যায় যে আমাদের দর্শক শ্রোতা ভাইদের আগ্রহ আছে এই ব্যাপারে, আমরা 10টা করে প্রশ্ন নিয়ে আমরা অন্যদিন কথাও বলতে পারি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং স্বপ্নের দেশে এসে কেউ স্বপ্ন ভঙ্গ হবেন, নাগরিকত্বের পরীক্ষা আপনাকে থামিয়ে দেবে এটা মনে করি না। আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের জীবন ভালোবাসাময় হোক। যারা আমেরিকার নাগরিকত্ব নিয়ে আমেরিকার স্বপ্ন ধরতে চান তাদের স্বপ্ন সফল হোক। আমার এই বাগান টক অনুষ্ঠানটি আপনারা শেয়ার করবেন, আপনারা লাইক দিয়ে শেয়ার দিয়ে যুক্ত থাকবেন। এই ব্যাপারে নানা সব কথাবার্তা বলার একটা প্রেরণা আপনাদের কাছ থেকে পাবো। আজকে এই পর্যন্তই। বাগা ইব্রাহিম টক থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।